চোখে নিচে ক্লান্তির ছাপ পড়েছে। তবে এই ক্লান্তি নিজের জন্য তৈরি হয়নি, বরং স্রোত নিজের জীবনের ক্লান্ত পরিস্থিতি তাকে ক্লান্ত বানিয়েছে। এই হতাশার ক্লান্তির ফলে তার চেহারার সৌন্দর্য অনেকটাই কমে গেছে বলা চলে। তবে মিষ্টির চোখে তা কমেনি, বরং মিষ্টিকে জিজ্ঞেস করলে হয়তো আরো সুন্দর করে স্রোতের সৌন্দর্যের বর্ণনা দিয়ে দেবে সে। ভাই, ভাত খাইবা না? ঝিনুকে ডাকে স্রোত নিজের সম্ভিত পেরে ফেল। হাত বাড়িয়ে ঝিনুকের কাছে ডেকে নিজের পাশে বসতে ইশারা করলো। ঝিনুক বাধ্য মেয়ের মতন স্রোতের পাশে এসে বসলো। স্রোত অপলক দৃষ্টিতে কিছুটা সময় ঝিনুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। ঝিনুক দেখতে তার মায়ের মতো, খুব সুন্দর করে না হলেও মিষ্টি দেখতে, মুখটা ভারী মায়াবী। স্রোতকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঝিনুক প্রশ্ন করলো। এভাবে দেখতাছো কেন আমারে? মনে হইতাছে আর কখনো দেখতে পাইবা না। স্রোত ঝিনুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে অদরে কণ্ঠে বলল। কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? তোকে ছাড়া আমি থাকতে পারবো না তো। আল্লাহ যেন তোকে নিয়ে যাওয়ার আগে আমি শেষ নিঃশ্বাস ফেলি। কি আবল তাবল কথা কইতাছো? চলো ঘরে চলো, ভাত দিমু। গরম ভাত আর মাছের পাতলা ঝোল রাঁধছি তোমার জন্য। স্রোত কোনো উত্তর দিল না। হঠাৎ খেয়াল করলো চোখ দুটো ভিজে উঠেছে, কিন্তু এই অন্ধকারের মাঝে ঝিনুক তা দেখতে পেল না। স্রোত ঝিনুককে বুঝতেও দিল না। নিজেই চোখের জলটা মুছে নিয়ে ঝিনুককে বলল। বিয়ে করবি ঝিনুক? তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখি, কেমন? স্রোতের এমন প্রশ্ন শুনেই ঝিনুক উচ্ছ্বসিত কণ্ঠে বলল। হ ভাই, বিয়া তো করমু, কিন্তু হেই লাইকা পাত্তরা খোঁজার কি আছে? মুই তো সমুদ্র ভাইরে বিয়া করমু, তুমি জানো না? ঝিনুকের এমন কথা শুনে স্রোতের মুখটা কালো হয়ে গেল। কি করে নিজের এই বোকা বোনটাকে বোঝাবে যে ও নিজের কল্পনায় যার সাথে সংসার বেঁধেছে সেই মানুষটাকে বাস্তবে ও কখনোই পাবে না। সমুদ্র যে নদীকে পছন্দ করতে শুরু করেছে, এই বোকা মেয়েটা তো বুঝবেও না যে সমুদ্র জীবনে তার অস্তিত্ব নেই। ভাই, কথা কইতাছো না কেন? আর সমুদ্রের কথা বাদ দে। ও বাড়িতে আমি তোর বিয়ে দেবো না। তুই দেখিস না বড় বা তোর সাথে কেমন ব্যবহার করে। তোকে একটুও পছন্দ করে না। ওই বাড়িতে গেলে তুই ভালো থাকবি না। মুই কি বড়মার লগে সংসার করমু নাকি? মুই সমুদ্র ভাইয়ের লগে সংসার করমু। তাইলে বড়মারি দিয়া কি হইব? তুই বুঝতে পারছিস না ঝিনুক। ধর যদি তোর সমুদ্রের সাথে বিয়ে হয়, তাহলে ও বাড়িতে গিয়ে তোকে সবার সাথে মিলেমিশে সংসার করতে হবে। তখন যদি বড় মা তোর সাথে খারাপ আচরণ করে, তাহলে তো তোর খারাপ লাগবে। তাই বলছি শোন, আমি তোর জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করব। স্রোতের কথায় তীব্র আপত্তি জানিয়ে ঝিনুক বলল। না ভাই না, সমুদ্র ভাই ছাড়া আর কাউরে বিয়া করব না আমি। তুমি হাজার চেষ্টা কইরাও আমার অন্য কারোর লগে বিয়া দিতে পারবা না, এই আমি কইয়া দিলাম। আমার কথাটা শোন ঝিনুক। আমি বুঝতে পারছি তুই সমুদ্রকে পছন্দ করিস, কিন্তু এমনও তো হতে পারে যে সমুদ্র হয়তো তোকে পছন্দ করে না। এখন তো আমরা ওকে জোর করতে পারি না। আর আমি যদি ওকে জোরও করি, তারপরেও তোরা কখনো সুখী হতে পারবি না। ধুর ভাই, তুমি এত কিছু ভাইবো না তো। সমুদ্র ভাইও যে আমারে পছন্দ করে সেইটা মই জানি। আর মই এও জানি মোর বিয়া সমুদ্র ভাইয়ের লগেই হইব। তুমি আইসো, আমি খাবার বাড়তাছি। ঝিনুক চলে গেল। স্রোতের জীবন থেকে যেন চিন্তাগুলো শেষই হতে চায় না। এতদিন ঝিনুকের ব্যাপারটাতে সে গুরুত্বের সাথে চোখে দেখেনি, কিন্তু আজ মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সময় থাকতে স্রোতের উচিত ছিল ঝিনুককে বোঝানো, কিন্তু সে সেটা করেনি, যার ফলে এখন ভয় ভয় হতে পারে। সকাল সকাল চেঁচামেচির শব্দে নদীর ঘুম ভেঙে গেল। বাড়িতে আজ কোনো অনুষ্ঠানও নেই, আর না কোনো মেহমান আছে, তাহলে এত চেঁচামেচি কিসের জন্য হচ্ছে? নদী আর বিছানায় শুয়ে থাকতে পারলো না। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে নিচে গেল। নিচে গিয়ে যে দৃশ্য দেখলো তা নদী মোটেও আশা করেনি। জেসমিন অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর বাড়ির বাকি সদস্যরা তাকে ঘিরে ধরেছে। সমুদ্র সমানে চোখে মুখে পানি ছিটা দিচ্ছে, আর মিষ্টি ওনার হাতের তালু ঘষতে ঘষতে কাঁদছে। নদীও তাড়াহুড়ো করে এগিয়ে এসে জেসমিনের পাশে বসলো। উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো। কি হয়েছে বড় মার? সমুদ্র চিন্তিত কণ্ঠে বলল। জানি না। আমি নিচে নেমে দেখি মা মেঝেতে পড়ে আছে। দাঁড়াও, আমি আম্মু আব্বুকে ডাকছি। বাড়িতে নেই ওনারা। তোকে যেতে হবে না, গিয়েছে ওনাদের ডাকতে।
ওদের কথাবার্তার মাঝে নুজহাত আর শরীফ তাড়াহুড়ো পায়ে প্রবেশ করলেন। সবাই মিলে ধরাধরি করে ওনাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলেন। শামসুদ্দিনকে ভীষণ শান্ত দেখাচ্ছে। এখন অবধি তিনি কোনো কথা বলেনি, তবে তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। নুজহাত জানালো ভয়ের কিছু নেই, না খাওয়ার জন্য আর অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে। ওনার কথা শুনেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিছুক্ষণের মাঝে জেসমিনের জ্ঞান ফিরল। তার চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে শরীরটা প্রচণ্ড দুর্বল, কথা বলতে পারছে না ঠিক করে। গতকাল দুপুর থেকে তার কিছু খাওয়া হয়নি। শামসুদ্দিন গম্ভীর গলায় আদেশ করে মিষ্টিকে বললেন, মিষ্টি, তোমার আম্মুর জন্য খাবার নিয়ে এসো, খাইয়ে দাও। শামসুদ্দিনের কথা মতো মিষ্টি খাবার আনতে যেতে ধরলে জেসমিনাকে বাধা দিয়ে বলে উঠল, না, খাবার আনতে হবে না কাউকে, আমি খাবো না। শামসুদ্দিন পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, অযথা জেদ করো না জেসমিন, তোমার শরীর ভালো না, খাবার খেতে হবে না। বললাম তো আমি খাবো না। আর আমার শরীর খারাপ হলেই বা কি, আমি বাঁচলাম না মরলাম তাতে কি কারো কিছু আসে যায়? এই বাড়িতে কি আমার কোনো দাম আছে? তুমি যেমন কর্ম করবে ফলও তেমনই বা ভোগ করবে। নিজের জন্য খেতে হবে না, তোমার শরীর খারাপের জন্য যেন বাড়ির মানুষদের ব্যতিব্যস্ত না হতে হয়, সেই জন্যই খেয়ে নাও। জেসমিন ক্রন্দনরত কণ্ঠে বললেন, এতগুলো বছর তোমার সংসার করার পর তবে এই লেখা ছিল আমার কপালে? তোমাদের কাউকে আমার কথা ভাবতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। শুধু মরলে কবরে রেখে এসো। শামসুদ্দিন আরো কিছু বলতে চাইলেন, তবে সমুদ্র এবার তাকে আটকালো। কথা বাড়তেই থাকবে, এক কথা দুই কথা হতে হতে বিষয়টা আরো জটিল পর্যায়ে চলে যাবে। এমনিতেই জেসমিন অসুস্থ, আর সমুদ্র জানে তার মা যখন ঠিক করেছে কোনো বিষয়, একটা বিষয় মানবে না, তার মানে তার মা মানবে না। তাই অযথা কথাগুলো বলে যেহেতু কোনো লাভ নেই, তাই সেগুলো না বলেই ভালো। আব্বু এখন এসব কথা থাক। আর মিষ্টি, তুই যা খাবার নিয়ে আয়। মিষ্টি খাবার আনতে চলে গেল। জেসমিন এবার দুই হাতে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, শুধু তুই আমার কথা ভাবিস বাবা, আর কেউ আমার কথা ভাবে না। এতগুলো বছর তোর বাবার সাথে সংসার করার পরেও ওই মানুষটার মনে আমার জন্য এতটুকু মায়া তৈরি হয়নি। সমুদ্র জানে যে মায়ের কথাগুলো অযৌক্তিক, তারপরেও এখন এ নিয়ে সে আর কিছু বলতে চায় না। জেসমিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন এসব কথা থাক না মা, আগে তুমি কিছু খেয়ে নাও। শোন বাবা, আমার মেয়ের জীবনটা যে নষ্ট হতে চলেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি মা হয়ে সেটা আটকাতে পারছি না, কিন্তু তুই তুই যেন এমন ভুল করিস না। তুই আমার একমাত্র ছেলে, তোর বিয়ে নিয়ে, তোর বউ নিয়ে আমার অনেক শখ। তুই তোর বাবার অন্যায় আবদার রাখবি না। অন্তত তুই আমাকে তোর বউ নিজে পছন্দ করে আনার সুযোগটা দিস বাবা। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো। আগে কিছু একটা খাইয়ে দেই, তারপর বাকি কথা হবে। নদী আর সেখানে দাঁড়ালো না, চুপচাপ গুটি গুটি পায়ে আবার নিজের ঘরে চলে এলো। হুট করে কেন জানি নদীর মনটা খারাপ হয়ে গেল। নদী জানে জেসমিন ওকে ঠিক কতটা অপছন্দ করে, দু চোখে সহ্য করতে পারে না। সমুদ্র নিজের মাকে ভীষণ ভালোবাসে, কষ্ট দিতে চায় না তাকে, কিন্তু যদি সমুদ্র নিজের মায়ের কথা রাখে তবে তো নদী কখনোই সমুদ্রকে পাবে না। কেননা নদী জানে যে জেসমিন কখনোই নিজের ছেলের বউ হিসেবে ওকে পছন্দ করবে না। আরও নানান চিন্তাভাবনা করে নদীর চোখ দুটো ভিজে উঠল। সে অল্পতেই কেঁদে ফেলে, তবে তার কাঁদার জন্য সে অল্পটুকু কারণও সে পায় না। বহুদিন হলো নদী তার বাবা মায়ের আদরের মেয়ে, ছোটবেলা থেকে কখনো কোনো কিছুর অভাব বোধ করেনি। আর না নুজহাত তাকে কোনো কিছুর অপচয় করা শিখিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে নদী যতটুকু পেয়েছে ততটুকুতেই খুশি থাকতে শিখেছে। দেশে ফেরার পরেও জেসমিন তাকে পছন্দ না করলেও বাড়ির বাকি সদস্যদের জন্য কিছু বলতে পারে না, তাই নদী এখানে এসেও কাঁদার কোনো সুযোগ পায়নি। কিন্তু আজ এই ছোট্ট একটা কারণে নদীর কাঁদতে ইচ্ছে করছে। ভালোবাসার সংজ্ঞা নদীর কাছে এখনো স্পষ্ট নয়। নদী শুধু এতটুকু জানে যে সমুদ্রকে ছাড়া সে থাকতে পারবে না। বিদেশে থাকাকালীন প্রতিনিয়ত যে মানুষটার কথা মনে পড়েছে সে হলো সমুদ্র। দেশে ফেরার পর তার প্রতি টানটা যেন আরও গভীর হয়েছে। ধীরে ধীরে নদী বুঝতে শিখেছে যে এই মানুষটাকে ছাড়া নদীর চলবেই না। তবে আজ একটু ভয় হচ্ছে, এটা ভেবে ভয় হচ্ছে যে এই মানুষটাকে ছাড়াই না নদীর বাঁচতে শিখতে হয়। আরে নয়ন ভাইয়া, তুমি কখন এলে? নিজের ঘরে নয়নকে দেখতে পেয়ে নদী উচ্ছ্বসিত কণ্ঠে প্রশ্নটা করলো। নয়ন বিছানার উপর ধপ করে বসে ক্লান্ত কণ্ঠে বলল, আমি একটু আগে এলাম, এসে আগে তোমার সাথে দেখা করতে এসেছি। খুব ভালো করেছো। জানো, তোমায় অনেক কিছু বলার আছে। সেসব শুনতেই তো আগে এখানে এলাম। তার আগে বলো, তোমার কাজ কতদূর এগোলো? আমার বলদ বন্ধুটাকে কি পটাতে পারলে?
নদী মুখটা গোমরা করে বলল, না, এখনো পুরোপুরি পারিনি। তবে জানো, তোমার কথায় কাজ হয়েছে। তুমি যেমনটা করতে বলেছিলে আমি সেসব করেছি। সমুদ্র ভাই নার্ভাস হয়ে যেত, কিন্তু আমায় একটু বকতো না। এই তো কাজ হয়েছে। দেখেছো, আমি তোমায় বলেছিলাম না, ওই ব্যাটাকে বাইরে থেকে দেখতে সাধু মনে হয়, কিন্তু ও আসলে একটা বজ্জাত। নয়নের মুখ থেকে নদী এমন কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল। একদম আমার সমুদ্র ভাইকে বজ্জাত বলবে না, তুমি বজ্জাত। নয়ন অসহায় কণ্ঠে বলল, আসলেও ভালো মানুষের দাম নেই, আর না উপকারীর কোনো নাম আছে। এত উপকার করলাম তোমার, তারপরও তুমি সেই আমাকে বজ্জাত বলছো নদী। এটা কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে। কথা বলার শেষ পর্যায়ে নয়ন খেয়াল করলো কেউ একজন শক্ত হাতে পিছন থেকে তার ঘাড়টা চেপে ধরেছে। নয়ন ব্যথায় ককিয়ে উঠে বলল, কে রে, এমন কষাই মার্কা হাতে আমার ঘাড় চেপে ধরেছিস? কথাটা বলে নয়ন পিছনে ফিরে তাকিয়ে সমুদ্রের রক্তিম চোখ দুটো দেখতেই থেমে গেল। ইতিমধ্যে ভয়ে তার গলা শুকিয়ে গেছে। একটা শুষ্ক ঢকিরে দাঁত বের করে হেসে বলল, কেমন আছিস বন্ধু? কতদিন পর তোকে দেখলাম। আয় বুকে আয়, তোকে জড়িয়ে ধরে আমার বুকটাকে একটু আরাম দেয়। সমুদ্র দাঁতে দাঁত পিষে বলল, আমি ঠিক এই বিষয়টাই সন্দেহ করেছিলাম। আমি জানতাম নদীর মাথায় এইসব কুবুদ্ধি আসা সম্ভব না। ওকে সহজ সরল পেয়ে নিজের শয়তানিগুলো ওকে শেখাচ্ছিস। সমুদ্রের কথাকে অস্বীকার করে নয়ন বলল, এসব কি বলছিস বন্ধু? আমার মতো নিষ্পাপ নিরপরাধ দুধের বাচ্চার নামে এসব কি অপবাদ দিচ্ছিস? বিশ্বাস কর, আমি নির্দোষ। একটা কষিয়ে চল লাগালেই তোর নিষ্পাপ সত্তা তোকে ছেড়ে দৌড় দেবে। সত্যি করে বল, আর কি কি শিখিয়েছিস নদীকে? একটাও মিথ্যা বলে তোকে কিন্তু আমি মেরে ফেলবো নয়ন। নয়ন বুঝলো আবহাওয়া ভালো না। সাহায্যের জন্য নদীর দিকে তাকালো। অসহায় গলায় বলল, আমায় এই জল্লাদের হাত থেকে বাঁচাও নদী। তোমায় সাহায্য করতে গিয়ে যদি আমি এর হাতে মরি, তাহলে আমার না হওয়া বউ বিয়ের আগেই স্বামী আর হবে। আমার ভবিষ্যতে নিষ্পাপ সন্তানগুলো এতিম হয়ে যাবে। মানছি আমি একটু শয়তান আছি, কিন্তু ওদের তো কোনো দোষ নেই বলো। আমায় সাহায্য করো। নদী নয়নকে না চেনার ভঙ্গিতে বলল, কিন্তু আপনি কে? আর আমি কেনই বা আপনাকে সাহায্য করব? নদীর মুখ থেকে এমন কথা শুনে নয়নের মুখটা হা হয়ে গেল। বিস্ময় ঘর কণ্ঠে বলল, তুমি তো মির্জাফরকে ছাড়িয়ে গেলে নদী। এই সমুদ্র তোর বোন তো দেখছি এই সুবিধার না, আমায় মাঝ নদীতে ফেলে দিয়ে নৌকা দিয়ে পালালো। সমুদ্র আর শক্ত করে ওর ঘাড়টা চেপে ধরে বলল, তোর সাথে এমনই হওয়া উচিত। আর নদী, তোকেও বলি, এতদিন হলো ওকে দেখেও বুঝলি না যে ও তোকে ভালো বুদ্ধি দেওয়ার মানুষ না। নদী অপরাধী কণ্ঠে বলল, সরি সমুদ্র ভাই, কিন্তু নয়ন ভাইয়া আমায় খারাপ বুদ্ধি দেয়নি। ভালো খারাপের পার্থক্য তুই বুঝিস নদী? তুই বয়সে বড় ঠিকই হয়েছিস, কিন্তু তোর জ্ঞান বুদ্ধি বাচ্চাদের মতন। তোর কোনো ধারণাও নেই যে ও ভবিষ্যতে তোকে আরো কত নির্লজ্জ বুদ্ধি দিতে পারে। ও তো আমার বন্ধু, আমি ওকে চিনি। তুই আর ওর কথা শুনবি না। নদী চুপচাপ বাধ্য মেয়ের মতন মাথা নাড়িয়ে সায় জানালো। নয়ন সমুদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভ্রু কুচকে বলল, এই যে আমার সাধু বাবা। ও সরি, এখন তো অসাধু বাবা। আমার নামে যে এত বদনাম করছিস, তুই নিজে কি ভেবেছিস? নদী আমায় কিছু বলেনি, ও আমায় সব বলেছে। এ পর্যায়ে সমুদ্র একটু ঘাবড়ালো। নদী কি বলতে পারে নয়নকে সেটাই ভাবছে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। কি বলেছে? নয়ন বক্র হেসে বলল, তুই যা করেছিস তাই বলেছে। সেটাই তো তোকে জিজ্ঞাসা করছি আমি, কি করেছি আর নদী তোকে কি বলেছে? নয়ন সমুদ্রের কানে কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুই যে নদীকে দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিস সেসব বলেছে। নদী আমায় সব বলে। আমি শুধু এখন অপেক্ষা আছি তোদের ফুলসজ্জায় কাহিনী নদী থেকে শুনবো বলে। কথাটা বলে নয়ন ভোদর দিল। সমুদ্র আর তার নাগাল পেল না। নদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কি বলেছিস তুই নয়নকে? আমি তো কিচ্ছু বলিনি নয়ন ভাইকে। তাহলে ও কিসের কথা বলে গেল আমায়? আমি তো জানি না। আমি সত্যি বলছি সমুদ্র ভাই, নয়ন ভাইয়াকে আমি কিছু বলিনি। নয়ন এসব জানলো কি করে? আমি জানি না, আমার আচরণ দেখে সন্দেহ করেছিল। তারপর আমায় এসে জিজ্ঞেস করেছে আমি তোমায় পছন্দ করি কিনা। প্রথমে আমি বলতে চাইনি, কিন্তু পরে যখন বলল যে সাহায্য করবে, তখন বলে দিয়েছি। আর কাকে বলেছিস? নদী একটু ভেবে বলল, কিন্তু আপু আর বড় ভাইয়াকে বলেছি। সমুদ্র বিস্ময় ভরা কণ্ঠে বলল, ওদেরকেও বলে দিয়েছিস? কাউকে মনে হয় আর বাদ রাখিসনি, তাই না?
না, আর কাউকে বলিনি, সত্যি বলছি। নয়ন ভাইয়া, মিষ্টি আপু আর বড় ভাইয়া ছাড়া আর কাউকে বলিনি। আমার বেস্ট ফ্রেন্ড কেউ না। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলো, তোর কাছে একটা অনুরোধ নদী, দয়া করে আর কাউকে এ কথা বলিস না। মায়ের কান অব্দি যেন কোনো মতে এই কথা না পৌঁছায়। নদীকে কথাটা বলে সমুদ্র চলে যেতে নিলে নদী পিছন থেকে ওকে একবার সমুদ্র ভাই বলে ডাকলো। সমুদ্র পিছনে ফিরে তাকাতে নদী দৃষ্টিতে একটা অসহায়তা নিয়ে ওর দিকে তাকালো। তুমি আমায় পছন্দ করো না, তাই না সমুদ্র ভাইয়া? নদীর এমন প্রশ্নে সমুদ্র হকচকালো। কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। সমুদ্রকে চুপ করে থাকতে দেখে নদী পুনরায় বলল, আমি জানি তুমি বড় মাকে খুব ভালোবাসো, আর বড় মা যে আমায় একটুও পছন্দ করে না সেটাও আমি জানি। আমি দেখতে সুন্দর না, তুমি দেখতে অনেক সুন্দর। আমি জানি আমি একটু বোকা, একটু না হয়তো অনেকটাই বোকা। আমাকে পছন্দ করার মতন তোমার কাছে কোনো কারণ নেই, কিন্তু জানো সমুদ্র ভাই, আমি তোমাকে খুব পছন্দ করি। আর কারোর সাথে তোমার বেশি মিল দেখতে আমার ভালো লাগে না। তুমি তো আমার সমুদ্র ভাই। বলো, বড় মা না চাইলে তুমি আমায় বিয়েও করবে না, তাই না? তুই এখন অনেক ছোট নদী, এখনই মাথার ভেতরে এসব বিয়ের পোকা ঢোকাস না। কথাটা বলে সমুদ্র চলে যেতেনি আবার থেমে গেল। তবে এবারে পেছন ফিরে তাকালো না। তাই দৃষ্টি জোড়া সম্মুখে রেখেই পেছনে দাঁড়ানো নদীকে উদ্দেশ্য করে বলল, সবার কাছে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা হলো একটা শ্যামলা মেয়ের বড় বড় চোখের বোকা বোকা চাহনি। কারো বোকা বোকা কথাগুলোই আমার হৃদয়ে দাগ কাটতে পারে। আর যা আমার পছন্দ তা আমি কখনো ছেড়ে দিই না। তাকে অর্জন করতে আমার যা যা করার দরকার আমি তাই করি। তোর সমুদ্র ভাই এতটা অক্ষম না যে অন্যদের পছন্দ হবে না জন্য নিজের পছন্দকে অর্জন না করে ছেড়ে দেবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই তখন যে যার ঘরে বিশ্রাম নিতে ব্যস্ত। এরই মধ্যে শাহনেওয়াজ বাড়িতে ব্যস্ত হয়ে প্রবেশ করল স্রোত। গন্তব্য তার নুজহাতের ঘর। সেই সকালবেলা ফোন করে আসতে বলেছিল, কিন্তু স্রোত ব্যস্ততার কারণে আসতে পারেনি। তাই কাজ শেষ হওয়া মাত্রই এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে নুজহাতের ঘরের সামনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের জন্য অনুমতি চাইল। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে বিছানার উপরে নুজহাতের পাশে গিয়ে বসল। নুজহাত স্রোতের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কিছু খেয়েছিস? স্রোত হাসি মুখে জবাবে বলল, তোমার দরকারি কথা শুনে বাড়ি গিয়েই খেয়ে নেব। সময়ের খেয়াল আছে তোর? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আগে খাবি, তারপর যা দরকারি কথা হবে। নুজহাত উঠে যেতে নিলে স্রোত হাত টেনে ধরে আপত্তি জানিয়ে বলল, আমি খাবো না ছোট মা। আমি যখন বলেছি তার মানে তুই খাবি। আমার গলা দিয়ে নামতে চায় না ছোট মা এই বাড়ির খাবার। আমার খিদের জ্বালায় এতটা কষ্ট হবে না যতটা না কষ্ট হবে এই বাড়ির খাবার খেলে। শ্রুতির এই কথার প্রেক্ষিতে নুজহাত আর কিছু বলতে পারলে না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও তাকে বসতে হলো। কাল তোর সময় হবে? কিসের জন্য? বিয়ের তারিখ তো এগিয়ে আসছে, কেনাকাটা করতে হবে না? স্রোত প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, কার বিয়ে আর কিসের কেনাকাটা? তোর আর মিষ্টির বিয়ে, তোদের বিয়ের কেনাকাটাই করতে হবে। এক ছেলের বিয়ে দিয়েছি, এবার আরেক ছেলের বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চাই। আমার ছেলের এমন অগোছালো জীবনটা একটু গোছালো দেখতে চাই। নুজহাতের কথাই স্রোত চমকালো না। সে তো জানতোই যে নুজহাত কার বিয়ের কথা বলছে, শুধু না জানার ভার করলো। ঠিকঠাক হয়ে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, কিন্তু আমি তো বিয়েতে রাজি হইনি ছোট মা। আর তাছাড়া বিয়ের দিন তারিখই বা ঠিক হলো কবে? আমি তো কিছু জানিও না এই বিষয়ে। আমি ঠিক করেছি। আমার সিদ্ধান্তে কি তোর কোনো আপত্তি আছে? তোর হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আমার নেই? সেটা আমি কখন বললাম? অবশ্যই তোমার আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ছোট মা। তুমি আমার কাছে কি সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বোঝাতে হবে না। তাহলে আমি যা বলছি চুপচাপ তেমনটাই কর। এই বিয়েটা করতে আমায় জোর করো না ছোট মা, খুব বড় একটা অশান্তি হবে। নুজহাত স্রোতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত স্বরে বলল, আর তুই বিয়েটা না করলেও একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে স্রোত। এই অশান্তি সাময়িকের জন্য তৈরি হবে, কিন্তু তুই বিয়েটা না করলে মিষ্টির জীবনে যে ক্ষতিটা হবে সেটা অপূরণীয়। তুই কার কথা ভেবে সিদ্ধান্ত নিচ্ছিস, যার কাছে তোর কোনো মূল্য নেই? যে নিজের মেয়ের কথাটা অবধি ভাবে না, যার কাছে নিজের জেদটাই সব। তুই যদি ওনার কথা ভেবে সিদ্ধান্ত নেস তাহলে অনেকগুলো মানুষের জীবন শেষ হয়ে যাবে।
হুট করে স্রোত কেমন যেন অস্থির হয়ে উঠল। যখন সে কোনো সিদ্ধান্ত নিতে অপারগ হয় ঠিক তখনই তার মাঝে এই অস্থিরতা দেখা যায়। কিন্তু এই বিয়েটা করা ঠিক হবে না ছোট মা। কেন ঠিক হবে না? তুই আমার বলা সব কথাই মনে রাখিস। আমি তোকে যা শিখিয়েছি তুই সেই সব মনে রেখেছিস, তাহলে আজ আমি তোকে একটা নতুন কিছু শেখাই। স্বার্থপর হ। সারাটা জীবন তো অন্যদের কথাই ভেবে গেলি, এই একটা বিষয় না হয় একটু স্বার্থপর হলি। আমি তোকে বলছি খুব বেশি ক্ষতি হবে না। নুজহাতের কথায় স্রোত আলতো হেসে বলল, জানো ছোট মা, আজ আমি একটা বিষয়ে একদম নিশ্চিত হলাম যে যে মায়েরা সন্তানের সুখের ব্যাপারে সত্যি স্বার্থপর হতে পারে। এই যেমন তুমি আমার সুখের কথা ভাবতে গিয়ে আর কারো কথা ভাবছো না। তুমি শুধু চাইছো যেন আমি সুখে থাকি, তাই না? তুই আমার খুব আদরের বাবা। কেউ না বুঝলেও তোর চোখে আমি মিষ্টির জন্য ভালোবাসা দেখেছি। তোর নিঃসঙ্গ জীবনে মিষ্টির মতন একজন জীবনসঙ্গী ভীষণ দরকার। আমি তোকে বলছি, এই বিয়েটাতে রাজি হয়ে যা। যেখানে ভাইজান নিজে রাজি সেখানে তোকে এত ভাবতে হবে না, আর আমি তো আছি। বরাবরই নুজহাত যে কোনো বিষয়ে স্রোতকে বোঝাতে সক্ষম হয়। স্রোত কেন জানি এই মানুষটার কথা ফেলতে পারে না। এবারেও নুজহাত সফল হলো। খুব বেশি ক্ষতি হবে না হয়তো। এই বিয়েটা করলে স্রোতেরও একটু ভালোবাসার দরকার, একটু যত্নের দরকার, যেটা মিষ্টি ছাড়া হয়তো আর কেউ করতে পারবে না। খুব অল্প সময়ের ব্যবধানে শাহনার বাড়ি আজ আবারও বিয়ের আমেজে সেজে উঠেছে। আর এবারে পুরো আয়োজনের দায়িত্ব পড়েছে সমুদ্র আর শাওনের কাঁধে। যদিও শাওন এসব ব্যাপারে একটু পারদর্শী না, তাই সমুদ্রের উপরে চাপটা বেশি পড়েছে। এবারে অবশ্য নয়নের থেকে কোনো সাহায্য না চাইতেও এগিয়ে এসে নিজ থেকে সাহায্য করছে। ব্যাপারটা সমুদ্রকে বেশ ভাবাচ্ছে। এ ছেলে যে কবে থেকে এতটা দায়িত্ববান হয়ে উঠল সেটা সমুদ্রের ঠিক মাথায় আসছে না। আজ সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠানে নদী ভীষণ খুশি। মেহেন্দির অনুষ্ঠানের আয়োজনটা অবশ্য নদী আর ঝিনুক দুজনে মিলে করেছে। ওদেরকে সাহায্য করেছে নয়ন। উর্মি অবশ্য চাইলে যোগ দিতে পারত, কিন্তু এসব কাজে তার আগ্রহ বরাবরই কম। এই পরিবারটাকে যেন উর্মির ঠিক পছন্দ না। বিয়ের এতগুলো দিন পরেও সে ঠিকঠাকভাবে কারোর সাথে মানিয়ে নিতে পারেনি। বেশিরভাগ সময় তার ঘরে একা একাই কেটে যায় শাওনের সাথে। শাওনের বিয়েতে এতটা আনন্দ হয়নি যতটা শ্রোতার মিষ্টির বিয়েতে হয়েছে, কেননা এখানে দুটো মানুষই নদীর ভীষণ আপন। উর্মির সাথে তো নদীর তেমন ভালো সম্পর্ক নেই, বলা চলে উর্মি নদীকে পছন্দই করে না, কিন্তু মিষ্টির সাথে নদীর সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। এই আয়োজনের ব্যাপারে অবশ্য মিষ্টি কিছুই জানে না। ছাদে ছোটখাটো করে আয়োজনটা করা হয়েছে। সবাই তৈরি হয়ে মিষ্টিকে নিয়ে ছাদে চলে গেলেও নদীর যেতে দেরি হলো। বরাবরের মতন আজকেও তার শাড়ি পরে তৈরি হতে দেরি হয়ে গিয়েছে। ঝিনুক অবশ্য নদীকে একা ফেলে রেখে যেতে চায়নি, তবে নদী জোর করে পাঠিয়ে দিয়েছে। দোতলায় সিঁড়ি বেয়ে উঠে ছাদের উপর ওঠার সময় পিছন থেকে অপরিচিত কণ্ঠে এক কণ্ঠস্বর নদীর নাম ধরে ডেকে উঠল। একে তো তাড়াহুড়ে আছে, তার মাঝে অপরিত কণ্ঠস্বরের ডাকে ভীষণ বিরক্ত হলো সে। নদী বিরক্তিতে নাক মুখ কুচকে পিছনে তাকাতে পরিচিত মুখ দেখতে পেয়ে নদী কিঞ্চিত অবাক হলো। প্রীতম এখন এখানে কি করছে? সেদিন না অপমানিত হয়েছিল, তারপরে তো আর এ বাড়িতে পা রাখার কথা না। কোনো মন্তব্যে এসেছে? নদী সন্দেহ কণ্ঠে প্রশ্ন করল। আপনি এখানে কি করছেন? প্রীতম স্নিগ্ধ হেসে বলল, ভুলে গেলেন নাকি যেটা আমার ফুফির বাড়ি? আজকে নাকি মিষ্টির মেহেদি অনুষ্ঠান। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? বাজারে সমুদ্রের সাথে দেখা হয়েছিল, ওই জোর করে নিয়ে এলো। ও, তা ভালো করেছেন, কিন্তু আমায় ডাকলেন কেন? এমনি কথা বলার জন্য। আসলে এই কয়েকদিনে একবার আপনার সাথে কথা হয়নি, নতুন মানুষ ঠিকঠাক আলাপই করা হয়নি আপনার সাথে, তাই ভাবলাম একটু আলাপ করি। সে না হয় অন্য কোনো দিন করব, এখন আমার হাতে ঠিক সময় নেই, আসছি। নদী যে প্রীতমের উপর বেশ বিরক্ত সেটা ওর কথা শুনে বোঝা যাচ্ছে। প্রীতম নিজেও হয়তো বুঝলো, কিন্তু গায়ে মাখল না, বরং আগ বাড়িয়ে নদীর প্রশংসা করে উঠল। আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। নদী চলে যাওয়ার জন্য আজ উদ্যত হতে কথাটা একেবারে ঠিক শুনতে পেল না, প্রশ্ন করলো। কিছু বললেন? প্রীতম নদীর দিকে দু কদম এগিয়ে সে মুচকি হেসে বলল, বললাম যে আপনাকে খুব সুন্দর লাগছে, বিলিভ মি। শাড়ি পরে যে মেয়েদেরকে এতটা সুন্দর লাগতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতামই না। তবে একটা সমস্যা আছে, আপনার কপালের টিপটা একটু বাঁকা হয়েছে। দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি।
কথাটা বলে প্রীতম নিজের হাত বাড়ালে নদী পিছিয়ে গেল। মনে মনে ঠিক করলো প্রীতমকে আচ্ছা মতো কয়েকটা কথা শোনাবে, কিন্তু নদীকে আর কষ্ট করতে হলো না। তার আগেই কথা থেকে যেন সমুদ্রের উদয় হলো। এমন জোরে নদী নাম ধরে ডাকলো যে সমুদ্র সহ দুজনে কেঁপে উঠলো। সমুদ্রকে এগিয়ে আসতে দেখে প্রীতম নদীর থেকে একটু দূরত্বে দাঁড়ালো। সমুদ্র এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে নদীকে উদ্দেশ্য করে বলল, সেই কখন থেকে তোকে আমি খুঁজছি, কোথায় থাকিস? আর ফোনটা রিসিভ করিস না কেন? সমুদ্রের হঠাৎ এমন রাগের কারণ নদী ঠিক বুঝতে পারছে না। হাতে থাকা ফোনের স্ক্রিন দেখে একবার চোখ বুলিয়ে দেখলো সমুদ্রের নাম্বার থেকে 5বার কল এসেছে। ঠিক ফোনটা সাইলেন্ট থাকাই খেয়াল করা হয়নি। অপরাধী কণ্ঠে বলল, আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল তো, সেজন্য খেয়াল করা হয়নি। আই এম সরি সমুদ্র ভাই। ছাদে না গিয়ে এখানে কি করছিস? আর যেন এমন ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। দাঁড়া, তোর সাথে কিছু দরকারি কথা আছে। নদী থামলো। সমুদ্র প্রীতমের দিকে তাকে হাসি মুখে বলল, ভাই তুমি উপরে যাও, অনুষ্ঠানের আয়োজন ছাদে করা হয়েছে। তুমি বোধহয় জানতে না, তাই না? সেজন্য এখানে দাঁড়িয়েছিলে। প্রীতম ভাবলো ওর কথাগুলো হয়তো সমুদ্রের কান অব্দি পৌঁছায়নি। যাক, ভালোই হয়েছে। জোরপূর্বক হেসে বলল। হ্যাঁ। সমুদ্র এবার নদীকে উদ্দেশ্য করে বলল, নদী, তুই তো জানিস অনুষ্ঠানটা উপরে হচ্ছে, ভাইকে বলিসনি কেন? তুই বোধহয় ভাইকে চিনতে পারিসনি ঠিক করে, তাই না? আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আবার। এটা হচ্ছে প্রীতম ভাই, আমার বড় মামার ছেলে। তার মানে তোরও মামাতো ভাই, বুঝতে পেরেছিস? মনে থাকে যেন। সমুদ্র যেন নিজের কথার দ্বারা নদীকে একটা ছোটখাটো হুঁশিয়ারি দিল, যেন নদীর মনে থাকে যে প্রীতম শুধুমাত্র ওর ভাই, আর কিছু না। প্রীতম আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালো না, উপরে চলে গেল। নদী তারা দিয়ে বলল, তাড়াতাড়ি বলো সমুদ্র ভাই, কি বলবে? উপরে তো সব অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমি হাতে মেহেদি দিব কখন? সমুদ্র গম্ভীর গলায় বলল, এতক্ষণ যখন দাঁড়িয়ে থেকে প্রীতম ভাইয়ের সাথে কথা বলছিলি, তখন এসবের কথা মনে হয়নি? তখন সময় নষ্ট হচ্ছিল না তোর? নদী বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি লুকিয়ে লুকিয়ে তার মানে আমাদের কথা শুনছিলে? তোর সমস্যা? এমন কিছু বলেছিস নাকি যেটা আমি শুনলে সমস্যা হবে? নদী নাক মুখ কুঁচকে বলল, হঠাৎ করে তুমি এমন তেরামো কেন করছো সমুদ্র ভাই? সমুদ্র এবার দ্বিগুণ রাগী কণ্ঠে বলল, তো ও তোর কপালের টিপ ঠিক করে দিতে যাচ্ছিল, তুই ওকে কিচ্ছু বলিসনি কেন? ও বললো তোকে সুন্দর লাগছে, তুই ওকে কিচ্ছু বলতে পারলি না। আর সব থেকে বড় কথা, ওর সাথে কথা বলতে হবে কেন? কথা বলার মানুষের কি অভাব পড়েছিল? নদী তীক্ষ্ণ দৃষ্টিতে সমুদ্রকে পর্যবেক্ষণ করলো। হুট করে তার ঠোঁটে ফুটে উঠল ক্রূর হাসি। আর ইউ জেলাস সমুদ্র ভাই? নদীর উপর থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে সমুদ্র বলল, এখানে জেলাস হওয়ার কি আছে? আমি তো এমনি বলছিলাম। নদী হালকা করে সমুদ্রের কাঁধে ধাক্কা দিয়ে বলল, থাক, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তোমার মনেও যে লাড্ডু ফুটে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। সমুদ্র না বোঝার ভান করে বলল, অদ্ভুত তো, কিসের লাড্ডু ফোটার কথা বলছিস? আর তোর এত বোধবুদ্ধি নেই যে তুই সব বুঝবি। আমি না হয় বোকা, কিন্তু বাড়ির সবাই তো আর বোকা না। এবার বাড়ির সবাই বুঝে যাবে যে আমাদের মাঝে কি চলছে। সমুদ্র তড়িৎ বেগে নদীর দিকে তাকে আতঙ্কিত গলায় বলল। কি করবি তুই আবার? নদী মুখে লজ্জা ভাব ফুটিয়ে তুলে বলল, আমার হাতে মেহেদি দিয়ে তোমার নাম লিখবো, একদম বড় বড় করে লিখে সবাইকে দেখাবো। সবাই একবার জেনে গেলে মিষ্টি আপু আর বড় ভাইয়ার বিয়ের পর আমাদের বিয়েও ঠিক করবে। ভুলেও না নদী, আমায় কথা দে তুই এমন কিছু করবি না। নদীর গাছাড়া ভাব নিয়ে বলল, করবো তো আমি অবশ্যই, পারলে আমাকে আটকে দেখাও। সমুদ্রের কণ্ঠ এবারে নরম হলো। অনুরোধের স্বরে বলল, আমি রিকোয়েস্ট করছি তোকে নদী, প্লিজ এমনটা করিস না। আচ্ছা ঠিক আছে, করবো না। তাহলে তুমি আগে মন খুলে আমার একটু প্রশংসা করো। সমুদ্র একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, তোকে সুন্দর লাগছে। এটাকে প্রশংসা করা বলে না, অপমান করা বলে। আমাকে আগে ভালোভাবে দেখো, তারপর প্রশংসা করো।
সত্যি এখনো একবারও সমুদ্র নদীকে ঠিকঠাকভাবে দেখার সুযোগ পায়নি। নদীর কথা অনুযায়ী সমুদ্র এবার ওর দিকে তাকালো। সোনালি রঙের জর্জেট শাড়ি পরেছে নদী, দুহাত ভর্তি চুড়ি আর কানে ঝুমকো পড়েছে, কপালে ছোট্ট একটা টিপ, চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিকটাই যেন নদীর সৌন্দর্যটা সব থেকে বেশি বাড়িয়ে তুলেছে। সমুদ্র মুগ্ধ হলো, বিমোহিত কণ্ঠে বলল, এই সৌন্দর্যের বর্ণনা করার মতন কোনো শব্দ আমার জানা নেই। আমি অক্ষম তোর সৌন্দর্যের বর্ণনা করতে, আর আমি আমার সেই অক্ষমতা স্বীকার করছি। আমি চাই না অল্প বিস্তর কয়েকটা শব্দের সমন্বয়ে তোকে কতটা সুন্দর লাগছে সেটা বর্ণনা করে তোর সৌন্দর্যকে অপমানিত করতে। শুধু বলবো আমার মনের মতন লাগছে। নদী লজ্জায় কুকড়ে গেল। সমুদ্র এমন করে খুব কমই প্রশংসা করেছে নদীর। এদিকে সমুদ্র যেন তখন নিজের মধ্যে নেই, সে যেন কোনো ঘোরের মধ্যে চলে গেছে। নদী এই সুযোগটাই কাজে লাগালো। নদী দুহাতে সমুদ্রের দুই গাল টেনে নিয়ে বলল, তোমাকেও একদম আমার সমুদ্র ভাইয়ের মতো লাগছে, যাকে দেখলেই আমার শুধু চুমু খেতে ইচ্ছে করে। কথাটা বলে নদী এক দৌড়ে উপরে চলে গেল। প্রথম দফায় সমুদ্র তবদা খেলেও পর মুহূর্তেই হেসে ফেল। আনমনে হেসে বলল, শেষমেশ মনে হয় একটা হাত পাগল মেয়েই আমার বউ হবে। পাঞ্জাবির বোতাম লাগাচ্ছে আর আর চোখে উর্মির দিকে তাকাচ্ছে শাওন। আজ মিষ্টি আর শ্রুতির গায়ে হলুদের অনুষ্ঠান, সেই জন্যই ওরা তৈরি হচ্ছে। উর্মিকে দেখে বোঝা যাচ্ছে যে এসবে সে ঠিক কতটা বিরক্ত। শাওন এক প্রকার জোর করে ওকে তৈরি হতে বলেছে, না হলে উর্মির বিন্দু পরিমাণ কোনো আগ্রহ ছিল না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। বোতাম লাগানোর শেষে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে হাতে চিরুনি নিয়ে শাওন উর্মিকে উদ্দেশ্য করে বলল, যখন যাচ্ছই অনুষ্ঠানে, তাহলে দয়া করে মুখ ভঙ্গিটা একটু স্বাভাবিক রাখার চেষ্টা করো উর্মি। এইসবে যে তোমার আগ্রহ নেই সেটা সবাইকে বোঝানোর দরকার নেই। উর্মি আয়নার মাঝে শাওনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার দ্বারা এসব নাটক হয় না শাওন, আর আমি এতটা ভালোও না যে যাদেরকে সহ্য করতে পারি না ভদ্রতার খাতিরে তাদের সাথে হেসে হেসে কথা বলবো। শাওনের একটা হতাশার শ্বাস ফেল। উর্মিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি জানি উর্মি, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আমার মায়ের সাথে কেউ এমনটা করলে আমারও রাগ হতো। অবশ্য আমার মায়ের সাথেও কম কিছু হয়নি, কিন্তু সারা জীবন একটা কথা ধরে বসে থাকতে নেই। মানুষকে ক্ষমা করতে হয়। যেখানে আমাদের বাবা মা তাদেরকে ক্ষমা করে দিয়েছে, সেখানে তাদের সিদ্ধান্তকে সম্মান করার জন্য হলো আমাদেরও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়াও। উর্মি নিজের কাঁধের ওপর থেকে শাওনের হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি আগেই বলেছি শাওন, আমি এতটা ভালো মানুষ না, সব অপরাধের ক্ষমা হয় না। আচ্ছা, তোমায় ক্ষমা করতে হবে না। শুধু যে কয়টা দিন আমরা এখানে আছি, শুধু ওদের সাথে একটু ভালো ব্যবহার করো প্লিজ, আমার জন্য। শাওনের অসহায় মুখটার দিকে তাকিয়ে উর্মি আর না করতে পারল না। বাকিদের প্রতি যতই বিরক্ত থাকুক না কেন, এই একটা মানুষকে উর্মি ভীষণ ভালোবাসে। তবে বিদেশে ফিরে যাওয়ার জন্য তারা দিয়ে বলল, আমরা সুইজারল্যান্ডে কবে ফিরবো শাওন? এখনো মাস খানিকের বেশি সময় লাগবে। তোমার কাগজপত্রের জন্যই তো এত সময় লাগছে। ঠিক আছে, তবে এর বেশি সময় যেন না লাগে। আর একটা কথা, আমরা কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকবো। এটা আবার কেমন কথা উর্মি? তোমাকে তো আমি আগেও বলেছি এই ব্যাপারে। আমার মা বাবা বোনের দায়িত্ব আমার, ওদেরকে ছেড়ে আলাদা কিভাবে থাকবো আমি? তোমার বাবা মা দুজনেই এখনো জব করে, ওরা কারোর উপর নির্ভরশীল না। টাকা দেওয়ার ব্যাপারে আমি তোমায় কখনোই কিছু বলবো না, তোমার যা ইচ্ছে করো, কিন্তু একসাথে থাকতে পারবো না। শাওন বিরক্তিকর কণ্ঠে বলল, আবার সেই একই কথা। আমার বাবা মায়ের টাকার অভাব নেই উর্মি, তাদের নিজেদের ছেলেকে দরকার। এ নিয়ে আর কথা বাড়িও না। ওদের আলোচনার মাঝে দরজায় করাঘাতের শব্দ হলো। শাওনের কথা না বাড়িয়ে দরজাটা খুলে দিল। সাইমাকে দেখেই হালকা হেসে সালাম দিল। সাইমা সালামের জবাব দিয়ে সোজা উর্মির সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে প্রশ্ন করলো,
তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি উর্মি? তোমার আচরণ দেখে মনে হচ্ছে তোমার প্রকৃতির শিক্ষাটাই আমি দিতে পারিনি। একটা বেয়াদব তৈরি হয়েছে তুমি। হঠাৎ সাইমার এমন কথার মানে কারোরই ঠিক বোধগম্য হলো না। উর্মি তো নিজের ভুলটাও বুঝতে পারছে না। বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমি কি করেছি মা যে তুমি আমায় বেয়াদব বলছো? তুমি তো কখনো আমার সাথে এমন আচরণ করো না। করিনি তার কারণ কখনো দরকার হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে তোমায় আরেকটু শাসন করা উচিত ছিল। শাওনের সাথে তোমার বিয়েটা কেন দিয়েছিলাম জানো? শাওন ভালো ছেলে তাই। একদম ঠিক ধরেছ। আর শাওন যে ভালো ছেলে এই বিষয়ে নিশ্চিত হতে পেরেছিলাম কারণ ও ছোট ভাবির ছেলে। আমি জানতাম আমার ভাবির শিক্ষা কেমন হবে। আমি এটাও জানতাম যে এই বাড়ির বিয়ে দিলে আমার মেয়ের সুখে কোনো অভাব পড়বে না। অন্তত শ্বশুর বাড়ির লোকজনের সাথে কখনো কোনো ঝামেলা হবে না। তার কারণ সবটা সামলানোর জন্য আমার ভাবি থাকবে সেখানে। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। আমার মেয়ের সুখের কথা ভাবতে গিয়ে আমার ছোট ভাবির সংসারে অশান্তি তৈরি করেছি। তুমি কিন্তু অযথাই আমায় দোষারোপ করছো মা। আমার অপরাধটা কি সেটা তো বলো। কে তোমায় কি না কি বলেছে তার জন্য তুমি আমার সাথে কেন খারাপ ব্যবহার করছো? কারো থেকে শুনলে অবিশ্বাসের একটা জায়গা ছিল, কিন্তু এখানে তো আমি নিজের কানে অবিশ্বাস করতে পারছি না। তোমার সাহস হলো কি করে আলাদা থাকার কথা এই মুখে দিয়ে উচ্চারণ করা? একটা সন্তান তার বাবা মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা তুমি জানো? তোমার স্বামীকে এতদিন যারা মানুষ করেছে, যাদের দেওয়া শিক্ষার জন্য তুমি আজ একজন আদর্শ স্বামী পেয়েছো, তাদের থেকে তাদের ছেলেকে আলাদা করতে চাইছো? নুজহাত একটা দরকারি কাজে শাওনের কাছে আসছিলেন। ঘরে ঢুকে সাইমার এমন অগ্নিরূপ দেখে একটু অবাক হলেন। শাওনের দিকে তাকালে সে চুপচাপ মাথা নামিয়ে নিল। নুজহাত এগিয়ে গিয়ে সাইমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, এভাবে রেগে গিয়েছো কেন সাইমা? আর ওকে বকছো কেন এভাবে? এতদিন পর দেখা করতে এসে আমার ছেলের বউটাকে কাঁদাচ্ছ কেন? নুজহাত নিজে এগিয়ে গিয়ে উর্মির চোখের জল মুছে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বললেন, কেঁদো না মা, সাইমা নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বকেছে, কিন্তু আমি আর বকতে দেব না। উর্মি এখনো ফুপিয়ে কাঁদছে। সাইমা পুনরায় রাগী গলায় বলল, নিজের ভালোও বোঝো নাকি? প্রথমে ওর বেয়াদবি দেখে মনে হয়েছিল ঠাস করে একটা চর লাগাই, তাহলে যদি ওর জ্ঞান ফিরে। খুব কষ্ট নিজের সেই রাগকে নিয়ন্ত্রণ করেছি। নুজহাতের এবারে মনে হলো ঘটনাটা গুরুতর। প্রশ্নোত্তর গলায় সাইমাকে জিজ্ঞেস করলো, কিন্তু ও করেছেটা কি? সাইমা নুজহাতের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দিও ছোট ভাবি। জানি ওর এই আচরণ দায় আমার। আমি ওকে শিক্ষা দিতে পারিনি। নুজহাত এবার একটু বিরক্ত হলেন। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে সেটা তো বলবে আমায় সাইমা। ও শাওনকে আলাদা থাকার জন্য চাপ দিচ্ছিল। আমি পরিবার ছাড়া অনেক বছর থেকেছি ভাবি। আমি জানি একটা সন্তানের কাছে তার পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আর আমার এই বেয়াদব মেয়ে নিজের শিক্ষা মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে স্বামীকে নিয়ে আলাদা থাকার পরিকল্পনা করছে, তাও আবার বের এই কয়েকদিনের মাঝেই। নুজহাতের খুব বেশি খারাপ লাগলো না ব্যাপারটা শুনে। তার মতন বিচক্ষণ মহিলা এটা আগেই আন্দাজ করতে পেরেছিলেন যে উর্মি হয়তো আলাদাই থাকতে চাইবে। তবে তার ছেলেরও কি এই ব্যাপারে মত আছে কিনা এটা ভেবে একটু কষ্ট পেলেন। তবে তিনি তার সেই কষ্টটুকু হেসে উড়িয়ে দিয়ে বললেন, এই একটা সামান্য কারণে তুমি ওকে বকছো সাইমা? ও যদি আলাদা থাকতে চায় তাহলে সমস্যা কি? ওকে প্রশ্রয় দিও না ভাবি। প্রশ্রয় দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। আমরা চাই আমাদের ছেলে মেয়ে যেন সুখে থাকে। ওরা যদি বিয়ের পর আলাদা করে নিজেদের সংসার গুছিয়ে নিতে চায় এবং ভাবে যে এতেই ওরা সুখী থাকবে তাহলে থাকুক, এতে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না। শাওন তড়িৎ গতিতে বলে উঠল, আমি তোমাদের ছাড়া থাকতে চাই না আম্মু। তোমাদের সবার সাথে থাকলেই আমি ভালো থাকবো। আর তুমি চিন্তা করো না, আমি উর্মিকে বুঝিয়ে বললে ও ঠিকই বুঝে যাবে। জোর করে ওর উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিও না শাওন।
নুসরাত এবারে উর্মির দিকে তাকিয়ে গালে হাত রেখে হাসি মুখে বলল, তোমার ওপর আমি একটুও রাগ করিনি উর্মি। ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব, কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়াটাই ভালো হবে। আমি আর শরীফ দুজনে মিলে তোমার আর শাওনের জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেছি। টুকটাক কিছু কাজ বাকি রয়েছে, কারণ আমাদের ফিরতে দেরি হচ্ছে। তুমি চাইলে আমাদের সাথেও থাকতে পারো, না হলে তোমাদের নতুন অ্যাপার্টমেন্টে শিফট করতে পারো। নুসরাতের কথায় আপত্তি জানিয়ে শাওন বলল, এসব কেন করেছ আম্মু? তাছাড়া আমরা নতুন অ্যাপার্টমেন্টে উঠবো না, এখন যেখানে থাকি সেখানেই থাকবো। শাওনের কথায় সম্মতি জানিয়ে সাইমাও বলল, শাওন একদম ঠিক বলেছে ভাবি। এখন ও সব আবদার মেনে নিলে পরে মাথায় উঠে বসবে, আর এটা তো অন্যায় আবদার, মানান প্রশ্নেই আসবে না। নুসরাত আলতো হেসে সাইমাকে বলল, তোমার মনে আছে সাইমা, আমার আর শরীফের বিয়ের পর তুমি প্রায় আমায় বলতে আমি যেন শহরে গিয়ে থাকি। আমার সুখের জন্যই তো বলতে, তাই না? বলতাম, তার কারণ বড় ভাবির আচরণ ছিল অমানুষের মতো। আমি আমার মেয়েকে এই কথাটা বলতাম, যদি বিপরীত পাশে তুমি না থাকতে, তোমার সাথে আর কারো তুলনা দিও না। শোনো সাইমা, শত অশান্তি সত্ত্বেও আমি থেকে গিয়েছিলাম, তার কারণ এই সংসারটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। উর্মিকেও আগে এই সংসারটাকে ভালোবাসতে দাও, তারপর দেখবে ও নিজে আর কোথাও যেতে চাইবে না। সাইমা আর কিছু বলতে নিলে নুসরাতকে থামিয়ে দিল। এই ব্যাপারে আর কোনো কথা হোক সে চায় না। শাওনকে নিজের কাজের কথাটা বলে তিনি চলে গেলেন। ওনার পরে শাওনও বেরিয়ে গেল। সাইমা এবার একটু শান্ত কণ্ঠে মেয়েকে বললেন, তোর ভাগ্য ভালোর জন্য এই পরিবারে আসতে পেরেছিস। যাই কর না কেন, শুধু এই মানুষকে কষ্ট দিস না। মনে রাখিস, তুই কষ্ট দিবি ছোট ভাবিকে, কিন্তু আসল ঘাপলাটা পাবো আমি। কথাটা বলে সাইমাও বেরিয়ে গেলেন। এই পুরোটা সময় উর্মি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি, চুপচাপ শুধু কেঁদেছে। সাথে নুসরাতের এই ব্যবহারের পর হয়তো নিজের ভুলটাও বুঝতে পেরেছে। প্রতিবারের নাই এবারেও নদী তৈরি হয়ে আগে সমুদ্রকে দেখাতে গেল। এমনিতেও এটা তার অভ্যাস, তার মধ্যে আবার গতকাল সমুদ্র মন খুলে প্রশংসা করেছে, তাই নদীরও আজ আবার লোভ হলো সমুদ্রের মুখ থেকে একটু প্রশংসা শোনার। সেই উদ্দেশ্যেই সমুদ্রের ঘরের সামনেই সে দাঁড়ালো। যেহেতু সমুদ্রের ঘরটা নদীর ঘরের পাশেই, তাই বেশি দূরে যেতে হলো না। দরজাটা ভেতর থেকে চাপিয়ে দিয়ে রেখেছে। সমুদ্রের ঘরে ঢোকার সময় আজ অব্দি নদী কখনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। যেহেতু গোটা সমুদ্রটাই নদীর, তার মানে সমুদ্রের সবকিছু, এমনকি ওর ঘরটাও নদীর ব্যক্তিগত সম্পত্তি। তাই নিজের ঘরে ঢোকার জন্য নদীর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। আর না সমুদ্র কখনো ওকে এ বিষয়ে কিছু বলেছে। একদিন অবশ্য বলেছিল, কিন্তু সেদিন নদীর উত্তর শুনে আর কিছু বলা হয়নি কখনো। নদী আস্তে ধীরে দরজাটা খুলে ভেতরে উকি দিল, কিন্তু সমুদ্রকে কোথাও দেখতে পেল না। এবারে দরজাটা ভালো মতো খুলে ভেতরে প্রবেশ করলো। দেখবার সমুদ্র ভাই বলে ডাকলো, তবে সমুদ্র সাড়া দিল না। অতঃপর নদীর কানে অসমে দরজা খোলো আওয়াজ আসতেই পেছন ফিরে তাকিয়ে দেখলো সমুদ্র পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আসছে। সামনে নদীকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতা ছেড়ে আগে বুকের কাছের বোতামগুলো লাগালো, কেননা এই মেয়ের মুখের কোনো বিশ্বাস নেই। কখন যে কি বলে ফেলবে সেটা কেউ জানে না। এদিকে নদী সমুদ্র থেকে আর কি প্রশংসা নেবে? সমুদ্রকে দেখে ও নিজেরই অবস্থা খারাপ। শুধু গোসল করে বেরিয়েছে সমুদ্র, নিজের ওপর অবহেলার প্রমাণ স্বরূপ চুলগুলো ঠিক করে মোছেনি। কপালে লিপটে থাকা কিছু চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সেই পানিতে পাঞ্জাবির এক পাশটা একটু ভিজে গেছে। ফর্সা গায়ে কালো রঙের পাঞ্জাবি ভয়ঙ্কর মানিয়েছে। নদী খুব নিখুঁতভাবে সমুদ্রকে মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করলো। সামান্য একটু ক্ষতও সে পেল না। তার চওড়া চিবুকের খোঁচা খোঁচা দাড়ির মাঝে মুখের বেশ অনেকটা অংশ ঢাকা পড়েছে। তীক্ষ্ণ চোখ দুটিতে কেমন যেন এক অস্বস্তির ছোঁয়া। ভেজা ঠোঁট দুটো হালকা কাঁপছে। ভেজা পল্লব বিশিষ্ট চোখ দুটো নিয়ে সামনে এদিক ওদিক তাকাচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো। এই গোছানো পুরুষটার এমন অগোছালো চুল দেখে নদী কিঞ্চিত বিস্মিত হলো। বোধহয় এইমাত্র গোসল সেরে বেরোলো জন্যই এতটুকু এলোমেলো ভাব দেখতে পেল। না হলে সমুদ্র বরাবরই নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে। এদিকে নদীর এই মাতাল করা দৃষ্টি সমুদ্র আর ঠিক সহ্য করতে পারল না। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা আজকাল সমুদ্রের পক্ষে সম্ভব নয়। চুপচাপ নদীকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে নদী ওর পথ আটকে সামনে গিয়ে দাঁড়ালো। সমুদ্র ঘাবড়ে গেল।
সমস্যা কি? এমন করছিস কেন? সমুদ্র খেয়াল করলো এই কথাটা বলার সময় ওর গলা কাঁপছিল। কি অদ্ভুত ব্যাপার, সমুদ্র শাহনাজ নাকি এক অষ্টাদশীর সাথে কথা বলতে ভয় পাচ্ছে। এদিকে সমুদ্রের অস্বস্তি বুঝতে পেরে নদী ভাবলো ওকে আরেকটু বিরক্ত করা যাক, আরেকটু এগিয়ে গিয়ে বলল, ছেলেরা দেখতে এত সুন্দর হয়, তোমাকে না দেখলে জানতামই না সমুদ্র ভাই। কি দরকার বলো তো এত সুন্দর করে সাজগোজ করে আমার ছোট্ট মাথাটাকে পাগল বানানোর? সমুদ্র সত্যি দ্বিগুণ অস্বস্তিতে পড়ল, তবে নদীকে বুঝতে দিল না। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি সাজগোজ করি না। এইমাত্র গোসল করে বেরিয়েছি, আর এখন সামনে থেকে সর, আমার কাজ আছে। আমিও তো একটা দরকারি কাজই করছি। সমুদ্র প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তুই কি কাজ করছিস? তোমাকে দেখছি, এসেছিলাম তোমার মুখ থেকে নিজের জন্য প্রশংসা শুনবো বলে, কিন্তু এখন তো শুধু তোমার প্রশংসাই করতে ইচ্ছে করছে। বিশ্বাস করো, আমি দীর্ঘ সময় পলকহীনভাবে তোমার দিকে তাকিয়ে থাকতে পারবো। তোমার প্রতি আমার মুগ্ধতা নতুন করে বাড়ার কিছু নেই। একটা মানুষের প্রতি ঠিক যতটুকু মুগ্ধ হওয়া যায়, তুমি আমাকে ঠিক ততটুকুই মুগ্ধ করো। প্রতিবার শুধু নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। বাইরে যা নদী, দরজা খোলা আছে। নদী দু হাতে সমুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, কেউ আসবে না, সবাই ওপরে চলে গেছে, নিচে শুধু তুমি আর আমি। আচ্ছা সমুদ্র ভাই, এই যে তুমি রোজ আমায় এত বিরক্ত করো, এর জন্য কি তোমার কোনো কঠিন শাস্তি প্রাপ্য না? বিরক্ত তো তুই করিস, তবে কি তোরও শাস্তি প্রাপ্য না? নদী আরেকটু এগিয়ে গেল সমুদ্রের দিকে। এবারে যেন একটু বেশি কাছাকাছি চলে এসেছে নদী। নদীর তপ্ত নিঃশ্বাস সমুদ্রের মুখের উপর আশ্রে পড়ছে। এরই মাঝে নদী নিঃশালো গলায় বলল, আমি তো তৈরি তোমার হাতে শাস্তি পাওয়ার জন্য, তবে সেই শাস্তিটা না হয় আমি নিজেই ঠিক করে নিই। তোমার এই ভেজা শীতল গালে আমি নিজের উষ্ণ অধর জোড়ার তপ্ত স্পর্শ দিতে চাই। নদী সমুদ্রের দাঁড়ির মাঝে হাত বোলালো। সমুদ্র কিঞ্চিত কেঁপে উঠতেই নদী হেসে ফেলল। আমি জানতাম তুমি আমায় দেখে ভয় পাবে। জানো সমুদ্র ভাই, তুমি যখন আমায় দেখে ঘাবড়ে যাও, আমার ভীষণ ভয় লাগে। আমি ইচ্ছে করে তোমাকে আরো ভয় দেখাই। তা বলো, আমার শাস্তিটা কেমন? আমি জানি এতে তুমি আরো ঘাবড়ে। নদীকে নিজের কথা শেষ করতে না দিয়ে সমুদ্রকে সামনের দেয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক এমন কাজে নদী একটু ভড়কালো সমুদ্র ঠোঁট জুড়ে। তখন কেমন যেন রহস্যময় হাসি বিদ্যমান। ক্রূর হেসে বলল, তুই আসলেও বোকা নদী, এভাবে কেউ নিজের দুর্বলতা দেখায়? ভুলে যাস না তুই মেয়ে আর আমি ছেলে। তোর থেকে আমি একটু হলেও বেশি নির্লজ্জ হতে পারি। সমুদ্রের কথা শুনে নদী একটা শুষ্ক ঢোক গেল। সে তো নিজে থেকে সমুদ্রের কাছে এগিয়ে যায়, তবে এখন সমুদ্র ওর কাছাকাছি আসাতে এমন ঘামছে কেন? তোতলানো কণ্ঠে বলল, আসলে সমুদ্র ভাই, আমার একটা দরকারি কাজ আছে, যেতে হবে আমাকে। সমুদ্র শাড়ির ওপর দিয়ে নদীর কোমর চেপে ধরল। সে চাইলে নদীর উন্মুক্ত কোমরে হাত রাখতে পারত, তবে তেমনটা করলো না। নদীর কথা বলার মাঝে ও ঠোঁটে নিজের আঙুল চেপে ধরে চুপ করতে বলল। নদী যেন এবারে জমে গেল। নদী আজ বুঝতে পারলো যে সমুদ্র একটু হলেও ওর থেকে বেশি নির্লজ্জ। আর নদীর দৌড় ও হুটহাট সমুদ্রকে চুমুখা আর কয়েকটা খাপ ছাড়া কথা বলা অবধি। সমুদ্র নদীর ঠোঁটের কাছে ঝুঁকে এসে বলল, নিজেকে সামলানোর ক্ষমতা সবসময় আমার মাঝে নাও থাকতে পারে, তাই এরপর থেকে আমার সামনে আসার আগে ভেবে চিন্তে আসবি। আর এতদিন যা করেছিস তার শাস্তিও তোকে পেতে হবে। নদী অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ সমুদ্র ভাই, আমায় ছেড়ে দাও। প্রমিস করছি আর কখনো এমন করব না। তার আগে নিজের চোখ বন্ধ কর, তারপর ছাড়বো। নদী বাধ্য মেয়ের মতো নিজের চোখ বন্ধ করতে সমুদ্র নিজের খসখসে গাল নদীর তুলতুলে নরম গালের সাথে ঠেকালো। আলতো করে একটা চুমু খেলো। নদী বড় বড় করে চোখ মেলে তাকালো। তার এই পুরো ঘটনাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সমুদ্র আরো কিছু বলতে নেবে ঠিক, কিন্তু তার আগেই কোথা থেকে যেন হুড়মুড় করে ঘরে ঢুকলো। নয়ন ঢুকে পড়লো এবং ঢুকে পাশে তাকানোর সাথে সাথে নদী আর সমুদ্রকে এত কাছাকাছি দেখে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, নাউজিবিল্লা নাউজিবিল্লা, দিন দুপুরে এসব কি দেখতে হচ্ছে আমায়? নয়নের কণ্ঠ পেতেই সমুদ্র ছিটকে নদী থেকে দূরত্বে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। নয়নের যা দেখার ইতিমধ্যে সে দেখে ফেলেছে এবং সমুদ্রকে বাকি জীবন জ্বালানোর জন্য এতটুকুই যথেষ্ট।
এদিকে সমুদ্র পড়ল মহাবিপাকে। নয়ন যেহেতু একবার এই অবস্থায় দেখে নিয়েছে, তাহলে এর পরিণতি কি হতে পারে সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। এদিকে ওদের কোনো সারা শব্দ না পেয়ে নয়ন সমুদ্রকে বলে উঠল, ভাই আমি এত জোরে চেঁচালাম তবুও তোর কাজে একটু বাধা পড়লো না? নির্লজ্জ ছেলে, বাচ্চা মেয়েটাকে ছাড়, একদিনই এত অত্যাচার করিস না। সমুদ্র ধমক দিয়ে বলে উঠল, একটা লাথি খাবি কিন্তু নয়ন, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। নয়ন এবারে ঘুরে দাঁড়িয়ে বলল, শালা আমায় কি বাচ্চা পেয়েছিস যে যা বলবি তাই বিশ্বাস করে নেব? শালা একটা মেয়েকে দেওয়ালের সাথে চেপে ধরে তোর মতন ধামরা কি করতে পারে সেটা আমি বুঝি না। সমুদ্র এবারে সত্যি আর কোনো অজুহাত দিতে পারল না। নয়ন এবার নদীকে উদ্দেশ্য করে বলল, নদী, এই ব্যাটা তোমার উপর অত্যাচার চালিয়েছে তাই না? তুমি শুধু একবার আমায় বলো, তারপর দেখো আমি ওর কি ব্যবস্থা করি। শালাকে দেখলে মনে হয় ওর মতন বদ্ধ ছেলে আর একটাও পাওয়া যাবে না, অথচ দরজা বন্ধ করে যে বাচ্চা মেয়েটার উপর অত্যাচার চালায় সেটা তো আর কেউ জানে না। নদী এবারে ভীষণ বিরক্ত হলো নয়নের ওপর। কেউ সমুদ্রকে কিছু বলবে এটা নদীর একদম পছন্দ না। রাগান্বিত কণ্ঠে নয়নকে বলল, এই সেমি মেন্টাল, তুমি আমার সমুদ্র ভাইকে বকছো কেন? আর সমুদ্র ভাই কিছু করেনি, যা করার তুমি করেছো। ভুল সময়ে নক না করেই ঘরের ভেতরে ঢুকে পড়েছো। নয়ন আহাম্মকের মতো চেয়ে বলল, শেষমেশ আমারই দোষ হলো? এ তো দেখি সেই ব্যাপার হয়ে গেল, যত দোষ সব নয়ন ঘোষ। হ্যাঁ তাই, এরপর থেকে একদম আমাদের বিরক্ত করবে না। কথাটা বলে নদী ঘর থেকে বেরিয়ে গেল। বেচারা নয়ন উপকার করতে এসে নিজেই বিরক্ত হলো। সমুদ্রের দিকে তাকিয়ে দেখলো ঠোঁট টিপে হাসছে আর পাঞ্জাবির হাতা ঠিক করছে। নয়ন দাঁত কিরমির করে বলল, শালা কুত্তা, নিজে আকাম করে আমার অপমানে হাসছিস? শালা তুই একটা জঙ্গলি, তোর জঙ্গলে থাকা উচিত ছিল। আর তোর চিড়িয়াখানায়। নয়ন এবারে অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো, কেননা সমুদ্র থেকে এখনো তার অনেক কিছু শোনা বাকি। এগিয়ে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই ব্যাটা সত্যি করে বল, এমন কিছু করিসনি তো যে আমার চাচা ডাক শুনতে হয়? সমুদ্র বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, নোংরা। কথাটা বলে সেও বেরিয়ে গেল। বেচারা নয়ন একাই রয়ে গেল। বিড়বিড় করে বলল, কে যে নোংরা সেটা তো ঘরে ঢুকেই বুঝলাম। বেটা চাচা ডাক শোনার ব্যবস্থা করবে তাতে দোষ নেই, আর আমি বললেই দোষ। শালা সব কটা বেইমান। এদিকে বন্ধুর বিয়ের খবর নেই, ওইদিকে নিজে বাচ্চা কাচ্চা প্ল্যান করছে। বিশ্বাসঘাতক। ফুলসজ্জিত বিছানার উপর ঘোমটা টেনে বসে আছে মিষ্টি। স্রোত কার সঙ্গে যেন ফোনে কথা বলতে বলতে ঘরের ভেতরে প্রবেশ করলো আর চোখে একবার তার নববধূকে দেখে নিয়ে আবারও ফোনের কথাবার্তায় মনোযোগ দিল। মিষ্টি ঘোমটাটা একটু উঠিয়ে স্রোতের গতিবিধি খেয়াল করলো। চেয়ারে বসে থেকে গুরুতর মুখভঙ্গিতে সে এখনও কথা বলে যাচ্ছে। মিষ্টি ভীষণ রাগ হলো। সে মনের মধ্যে হাজারো কল্পনা করে বসে আছে, আর এদিকে শ্রোতাকে আজকে রাতেও পাত্তা দিচ্ছে না। এই ছেলেটা আসলেও বেয়াদব। অন্যদিকে স্রোত কথা বলা শেষে আলমারি থেকে কিসব কাগজপত্র বের করে সেগুলোর ছবি তুলে কাউকে একটা পাঠালো। কিছুক্ষণ পর ফোনটা কানে ধরে আবার চুপচাপ দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেল। রাগে দুঃখে মিষ্টির এখন কাঁদতে ইচ্ছে করছে। কি এত দরকারি কাজ যে নতুন বউকে বসিয়ে রেখে করতে হবে? আবার ঘরে যে এলো, একবারের জন্য চোখ তুলে তাকালো না। মিষ্টির উপস্থিতি যেন ওর উপরে কোনো প্রভাবই ফেলতে পারেনি। মিষ্টিও কম যায় না। কি ভেবেছে বিয়ের পর মিষ্টি ভদ্রবউ হয়ে সংসার করবে আর স্রোতকে জ্বালানো বন্ধ করবে? মোটেই না, বরং আজ থেকে আরো বেশি জ্বালাবে। এখন তো পুরোদমে ওকে জ্বালানোর অধিকার আছে মিষ্টির। কিছু একটা ভেবে মিষ্টি ক্রুর হাসলো। বালিশটা ঠিক করে নিয়ে শুয়ে পড়লো। আরও প্রায় আধা ঘন্টা পর স্রোত ঘরে এলো। দরজাটা বন্ধ করতে করতে অপরাধী কণ্ঠে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, আমি ক্ষমা প্রার্থী। আসলে খুব দরকারি একটা কল এসেছিল, আর ওরা জানতো না যে আজ আমার বিয়ে হয়েছে, তাই এই সময় বিরক্ত করে ফেলেছে। এতগুলো কথা বলার পরেও মিষ্টি থেকে কোনো উত্তর না পেয়ে স্রোত একটু অবাকই হলো। পিছন ফিরে তাকাতেই দেখলো মিষ্টি শুয়ে পড়েছে। এমন ভাব ধরে বিছানায় পড়ে আছে যেন সে গভীর ঘুমে তলিয়ে আছে, অথচ তার দু চোখের দৃশ্যমানে ঘুমের লেশমাত্র নেই। এদিকে মিষ্টিকে শুয়ে পড়তে দেখে স্রোতকে একটু বিচলিত হতে দেখা গেল। স্রোত যতদূর মিষ্টিকে চেনেছে তাতে তো ওর এখন ঘুমানোর কথা না, বরং সারা রাত বক বক করে মাথা খারাপ করে দেওয়ার কথা। এগিয়ে গিয়ে বিছানার ওপর মিষ্টির পাশে বসলো। কপালে হাত ঠেকে বোঝার চেষ্টা করলো যে জ্বর টর এলো কিনা, কিন্তু না, তাপমাত্রা তো স্বাভাবিক। ধীর গলায় মিষ্টিকে এবারে ডাকলো,
মিষ্টি শুনছেন? মিষ্টি? মিষ্টি একটু নড়ে চড়ে উঠল। স্রোত পুনরায় ডাকতে এবার চোখ মেলে তাকালো। মিষ্টিকে চোখ মেলে তাকাতে দেখে উৎকণ্ঠিত গলায় বলল, মিষ্টি ঘুমিয়ে পড়েছেন কেন? আপনার কি শরীরটা খারাপ লাগছে? মিষ্টি এই কথার অপেক্ষাতেই ছিল। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে স্রোতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ঘুমাবো না তো কি করব? তুমি সামনে ফোনে কথা বলতে বলতে ঘরে এসে আমাকে ইগনোর করে বেরিয়ে যাবে, আর সেসব আমি চুপচাপ সহ্য করব? স্রোত ফের অপরাধী গলায় বলল, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমি ক্ষমা প্রার্থী। ফোনটা দরকারি ছিল। আজকের দিনে আমার থেকে বেশি দরকারি কাজ আর তোমার জন্য কি থাকতে পারে? আর শুধু আজকের দিনের কথা কেন বলছি, আমার থেকে কোনো দরকারি কাজ তোমার থাকতেই পারে না। স্রোত নিজে হার মেনে নিয়ে বলল, হ্যাঁ, আপনি আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমি এটাও মানছি যে আমি ভুল করেছি। ক্ষমা করা কি যাবে না আমায়? কোনো ক্ষমা টমা পাবে না, শাস্তি পাবে তুমি, শাস্তি। স্রোত মুচকি হেসে বলল, বেশ, মাথা পেতে নিলাম আপনার শাস্তি। তবে তার আগে আমার আপনাকে কিছু একটা দেওয়ার আছে। মিষ্টি ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি? স্রোত মিষ্টির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অবনত মস্তকে বলল, আজ থেকে এই পুরো মানুষটার দায়িত্ব আপনাকে দিলাম। আমার রাগ জেদ সবকিছু আপনার কাছে জমা রাখলাম। কেন জানেন? যেন আমি ইচ্ছে করলেই সেগুলো আপনার সামনে প্রকাশ করতে না পারি। আমার এই ছোট্ট ঘর সংসার, আমার অবুঝ বোন, সবকিছুর দায়িত্ব আপনাকে নিতে হবে। পারবেন তো? মিষ্টি এবার আলতো হেসে বলল, পারবো। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আপনার ভালোবাসা আর সম্মানের কোনো কমতি কখনো হবে না। আপনার শখ আহ্লাদ ইচ্ছে সব পূরণের দায়িত্ব আমার। আপনাকে সুখে রাখা, ভালোবাসা এইসব আমার কর্তব্য। আপনাকে খুব দামি না হলেও অল্প দামের মাঝে কিছু একটা কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে, কিন্তু আমি ইচ্ছে করে দেইনি। সেগুলো কোনো এক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে দেওয়া আমার এই কথাগুলো সারা জীবন অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। তুমি যখন কথা দিয়েছো আমি জানি সেই কথা তুমি নিশ্চয়ই রাখবে, কিন্তু এখন আর এসব শোনার কোনো ইচ্ছে আমার নেই। তোমার আগের কাজগুলোর জন্য আমি এখনো রেগে আছি। আমি তো শাস্তি মাথা পেতে নিয়েছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার কি আজ ওসব করার ইচ্ছে আছে? মিষ্টির কথাটা স্রোত ঠিক বুঝতে পারল না। প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, কি করার কথা বলছেন? মিষ্টি গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, এমন ভাব করছো যেন তুমি কিছুই বোঝো না। আজকে রাতে বউয়ের সাথে সবাই যা করে তোমাকেও সেটাই করার কথা বলছি। মিষ্টির এমন কথা শুনে স্রোত নিজেই লজ্জা পেয়ে গেল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু ভেবেচিন্তে কথা বলবেন, আপনাকে লাজুক রূপে আরো বেশি মানবে। রাখো তোমার লাজুকতা। এতদিন তুমি নিজের ধৈর্যের অনেক পরীক্ষা দিয়েছো। আমি একটু কাছে গেলে খুব ভাব দেখিয়ে অপমান করেছো। আজকেও দেখে মনে হচ্ছে না যে কোনো কিছু করার তোমার খুব তাড়া আছে। এবার আমিও দেখতে চাই বিয়ের পর তুমি ঠিক কতদিন ধৈর্য ধরে থাকতে পারো। মিষ্টির কথা শুনে স্রোত হেসে উঠে বলল, আমার ধৈর্যের সীমা ঠিক কতদূর অবধি যেতে পারে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। যত কথাই বলো না কেন স্রোত, পুরুষ মানুষ স্ত্রীর কাছে দুর্বল। শুধু আমি একাই কেন, নিজের ভালোবাসা প্রকাশ করব, তোমাকেও করতে হবে। আমার প্রতি তোমার ব্যাকুলতা আমায় বোঝাতে হবে। এখন যাও, নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। কথাটা বলে মিষ্টি আবারও শুয়ে পড়ল। হয়তো ভেবেছিল যে স্রোত ওর কথা মানবে না, কিন্তু তেমনটা হলো না। মিষ্টির পাশ থেকে উঠে গিয়ে পরনে জামা কাপড় বদলে নিল। ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে বিছানার ওপরে বসে মিষ্টির গায়ের ওপর কাঁথা দিয়ে দিল। আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। মিষ্টি চোখ মেলে একবার ঘাড় ঘুরিয়ে স্রোতকে দেখে নিল। আলতো হেসে সেও ঘুমিয়ে পড়ল। অপেক্ষায় রইল স্রোতের ব্যাকুলতা দেখার জন্য। বিয়ের পরের দিন সকালে শাহনেওয়াজ বাড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছে। বিয়েতেও তেমন লোকজন কেউ আসেনি। স্রোত চেয়েছিল খুবই ছোট পরিসরে শুধুমাত্র খুব কাছের কয়েকজন মানুষ নিয়ে বিয়েটা সম্পন্ন করতে। শামসুদ্দিনও স্রোতের সেই কথা রেখেছে। সবাই ঘুম থেকে উঠে সকালের নাস্তাও করে ফেলেছেন, বাকি আছে শুধু জেসমিন। সকাল হতে না হতেই তিনি আবারও নিজের বিলাপ শুরু করে দিয়েছেন। আপাতত সমুদ্রকে শান্ত করে নাস্তা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু এবারে আর ধৈর্য ধারণ করতে পারছে না সমুদ্র। জেসমিন মেয়ের শোকে পাগল প্রায়, অথচ এর মাঝেও স্রোতের নামে নিন্দা করা থামতে
থামাতে পারছে না। সমুদ্র মৃদু রাগী গলায় বলল, তুমি থামবে আম্মু? এমন করছো কেন? মিষ্টি এই গ্রামেই আছে। মেয়ের বিয়ে তো তোমারও দেওয়ার ইচ্ছে ছিল, তখন মনে হয়নি যে ওকে ছাড়া কি করে থাকবে? জেসমিন ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি যার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম তোরা তো তার সাথে দিতে দিলি না। প্রীতমের সাথে থাকলে কি আর আমার মেয়েকে নিয়ে আমার এত চিন্তা করতে হতো? আসার পর থেকে জেসমিনের এমন নাকে কান্না শুনতে শুনতে নয়নের কানটা একেবারে ছালাপালা হয়ে গেল যেন। এমনিতেই এই মহিলা আর তার নাটকগুলো দেখলে নয়নের গা জ্বলে যায়। আজ যেন একটু বেশি করছে। অবশেষে সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে কিছু বলার উদ্যোগ নিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। ইচ্ছে তো করছে নয়নের পছন্দের ভাষায় কিছু কথা শোনাতে, কিন্তু সেটা পারবে না। যতই হোক বয়সে বড়, আবার প্রাণপ্রিয় বন্ধুর মা, তাই নিজের সেই ইচ্ছেটাকে দমন করলো। হাস্যজ্জ্বল মুখে জেসমিনকে বলল,